নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৫ থেকে ১১, যেখানে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এটি ভারতীয় সংবিধানের ২য় ভাগ। তো এই সংবিধানের অধ্যায় ২ এ অনুচ্ছেদ ৫ থেকে ১১ মধ্যে যা আমরা পাবো, তার মূল বিষয়বস্তু হচ্ছে যে সংবিধানের ২য় ভাগে নাগরিকত্ব সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে। ২৬ জানুয়ারি ১৯৫০ সালে কারা ভারতের নাগরিক হবেন তা নির্ধারণ করা হয়েছে এখানে। নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে প্রদান করা হয়েছে। এই সব বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখব। নাগরিকত্বের গুরুত্ব কী যদি আমরা দেখি, তাহলে নাগরিকত্ব ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে আইনগত সম্পর্ক স্থাপন করে। নাগরিকরা কোন কোন অধিকার ভোগ করে থাকেন, যেমন মৌলিক অধিকার, ভোটের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, রাষ্ট্রের সুরক্ষা ইত্যাদি বিষয়গুলোতে ওপর প্রত্যেক নাগরিক নিজস্ব অধিকার এবং দায়বদ্ধতা উপভোগ করে থাকেন। বিদেশিরা সব সাংবিধানিক অধিকার ভোগ করতে পারেন না। ধরুন, অনুচ্ছেদ ২১ বা ধারা ২১-এ যেটা বলা আছে, প্রত্যেক ব্যক্তির বেঁচে থাকার অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার ইত্যাদি বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রদান করা হয়েছে। কিন্তু ধরুন, আর্টিকেল 19 অর্থাৎ ধারা 19 বা 22 অনেক আছে যেগুলো প্রত্যেক ব্যক্তিকে সমানভাবে দেওয়া হয়নি। সাংবিধানিক কাঠামো যদি আমরা দেখি, তাহলে সংবিধানের অন্তর্ভুক্ত রয়েছে ৫ থেকে ১১। আমরা অল্প বিস্তর জানবো এখানে। ৫-এ রয়েছে সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকত্ব। ৬-এ রয়েছে পাকিস্তান থেকে আগত অভিবাসীদের অধিকার, নাগরিক অধিকার। ৭-এ রয়েছে পাকিস্তানে গমনকারী ব্যক্তিরা যারা পুনরায় ভারতে ফিরে আসবেন, তাদেরকে এখানে নাগরিকত্বের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ৮-এ বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্বের বিষয়ে বলা হয়েছে। ৯-এ বিদেশি নাগরিকত্ব গ্রহণের কথা বলা হয়েছে। ধারা ১০-এ নাগরিকত্বের ধারাবাহিকতা নিয়ে কথা বলা হয়েছে। এবং ১১-তে সংসদকে আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে নাগরিকত্বের উপর। এই পুরো ধারাগুলো আমরা আস্তে আস্তে দেখব এক এক করে। তো অনুচ্ছেদ ৫ অথবা ধারা ৫-এ যদি আমরা দেখি, তাহলে সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকত্বের বিধান এখানে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি ভারতের নাগরিক হবেন যদি তার ভারতে স্থায়ী বসবাস থেকে থাকে। এখানে দুটো বিষয় একদম ক্লিয়ার আমরা দেখতে পাবো, ডোমিসাইল এবং রেসিডেন্স। অর্থাৎ ধরুন, একজন ব্যক্তি বাড়ি হচ্ছে ধরুন দার্জিলিং এবং কাজ করে যদি উত্তরপ্রদেশে, তাহলে সেই ক্ষেত্রে তার বাড়িটা হচ্ছে যেমন একটা জায়গা, বসবাস করার জায়গা, তেমন একদিকে উত্তরপ্রদেশও একটা কিন্তু আপনার রেসিডেন্স হয়ে যাচ্ছে। তো ডোমিসাইল এবং রেসিডেন্স দুটোই এখানে কনসিডারেশন করা হয়েছে। তো নিম্নলিখিত যে কোনো একটি শর্ত পূরণ করতে হবে তার সাথে সাথে, ডোমিসাইলের সাথে সাথে, যেমন ভারতে জন্মগ্রহণ করেছেন, অথবা তাঁর পিতা বা মাতা ভারতে জন্মগ্রহণ করেছেন, অথবা সংবিধান কার্যকর হওয়ার পূর্বে অন্তত ৫ বছর ভারতে বসবাস করেছে। তো এই যে কোনো একটা শর্ত, তার সাথে সাথে ডোমিসাইল থাকলে সেই ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান করা হবে। এর আইনগত গুরুত্ব হচ্ছে যে ডোমিসাইল এবং রেসিডেন্সের উপর সম্পূর্ণ ভিত্তি করে এই ধারা রয়েছে, ধারা নম্বর ৫। বিশেষ করে যারা ভারতীয় বা ভারতে বসবাস করতেন সেই সময়, তাদের জন্য বিশেষ করে রয়েছে। এটা খুব জেনারেল ছিল। অনুচ্ছেদ ৬-এ পাকিস্তান থেকে ভারতে আগত অভিবাসীদের নাগরিকত্ব। ধরুন, দেশভাগের সময় যে সমস্ত ব্যক্তিরা পাকিস্তানে থাকতে চাননি, ভারতে আসতে চেয়েছেন, তাদের জন্য এই ধারা ৬ দেওয়া হয়েছে। এবং সেখানে দেখুন, ১৯ জুলাই ১৯৪৮ এর পূর্বে যারা ভারতে আগমন করেছেন, তাদেরকে ভারতে স্থায়ীভাবে বসবাস করলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভ হবে, তারা পাবেন আর কি। কিন্তু ১৯শে জুলাই ১৯৪৮ পরে ভারতে আসতে হলে, বা যদি আসেন, তাহলে সেই ক্ষেত্রে ওনাদের মানে রেজিস্ট্রেশন অত্যন্ত জরুরি। তো এই ধারাটা এই জন্য দেওয়া হয়েছে, দেশভাগ পরবর্তী শরণার্থী যারা ছিলেন
তারা যেন সমস্যার সম্মুখীন না হন, সেই জন্য এই ধারা 6-এর ব্যবস্থা। ধারা 7-এ আমরা দেখব যে পাকিস্তানে গমনকারী ব্যক্তি, মনে করেন ভারত ভাগের সময় কিছু ব্যক্তি পাকিস্তান চলে গেছেন যে আমরা পাকিস্তানে গিয়ে থাকব। এবার হতে পারে তাদের ওখানে পছন্দ হয়নি, তাহলে তারা হয়তো পুনরায় ভারতে ফিরে এসছেন। তাহলে সেই ক্ষেত্রে এই ধারা 7 তাদের এই ধরনের অধিকার দিয়ে থাকে। যেমন দেখুন, 1 মার্চ 1947 এর পরে পাকিস্তানে চলে গেলে সাধারণত ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন না। এটা সাধারণ নিয়ম ছিল। ব্যতিক্রম হচ্ছে যে পুনর্বাসনের অনুমতি নিয়ে ভারতে প্রত্যাবর্তন করলে নাগরিকত্ব দাবি করা সম্ভব। অর্থাৎ কোনো ব্যক্তি যে বললাম যে পাকিস্তানে গেছেন, পছন্দ হয়নি বা থাকার ইচ্ছে নেই, তাহলে সেই ক্ষেত্রে পুনরায় যদি সেই ভারতবর্ষে পুনর্বাসনের জন্য বা পুনর্বাসনের অনুমতি নিয়ে ভারতে ফিরে আসেন, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে পুনরায় নাগরিকত্ব দেওয়া যেতে পারে। এই ধারা 7-এর আইনি গুরুত্ব হচ্ছে যে দ্বৈত আনুগত্য বা দ্বৈত নাগরিকত্ব যাতে কাউকে না দেওয়া হয়, সেটা যেন খেয়াল রাখা হয়। একজন ব্যক্তি পাকিস্তানের নাগরিক থাকবেন, ভারতের নাগরিক থাকবেন, সেটা যেন না হয়, সেই জন্য এই ধারা 7-এর বিষয়। অনুচ্ছেদ 8-এ আমরা দেখব বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব। এবার মনে করেন প্রত্যেক ভারতীয় তো ভারতবর্ষে নাও থাকতে পারে। ধরুন যদি একজন বা কিছু ব্যক্তি যারা ভারতের বাইরে থাকেন, তাহলে তাদের জন্য কী ব্যবস্থা রয়েছে আমরা দেখব। নিম্নলিখিত শর্তে নাগরিকত্ব পাওয়া যেতে পারে যারা ভারতের বাইরে থাকে। যেমন ব্যক্তি বা তার পূর্বপুরুষ ভারতে জন্মগ্রহণ করেছেন। কোনো ব্যক্তি যিনি বর্তমানে বাইরে আছেন, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে বা ওনার সন্তানদের নাগরিকত্ব পাওয়ার জন্য কী কী শর্ত দেখতে হবে, যে হয় ওই ব্যক্তি বা তার পূর্বপুরুষ ভারতে জন্মগ্রহণ করেছে এবং বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে নিবন্ধন করেছে। অর্থাৎ যদি প্রথমটা না হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে সমস্ত ভারতীয় দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে আমরা জানি, সেই দেশের সেই ভারতের দূতাবাসে গিয়ে বিষয়টাকে নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সেটা আর সমস্যা হবে না। উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভারতীয়দের যারা বাইরে থাকেন তাদের সঙ্গে সাংবিধানিক সম্পর্ক বজায় রাখা, যাতে কেউ বিদেশে আছেন বলে যেন ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না হয়, সেই জন্য ধারা 8। ধারা 9 দেখব বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও ভারতীয় নাগরিকত্বের অবসান। কেউ স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি ভারতীয় নাগরিক থাকবেন না। মূলনীতি হচ্ছে ভারত দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না। আমরা সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্বে বিশ্বাস করি। কোনো ব্যক্তি একই সাথে দুই দেশের নাগরিকত্ব রাখতে পারে না, বিশেষ করে ভারতের যদি নাগরিক হয়, তাহলে সেই ক্ষেত্রে আইনি গুরুত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতি একক আনুগত্য নিশ্চিত করা। ধারা 9। ধারা 10-এ দেখব নাগরিকত্বের ধারাবাহিকতা। এবার যে সমস্ত আমরা দেখলাম এতক্ষণ থেকে 5 থেকে 9 পর্যন্ত যে সমস্ত ব্যক্তি নাগরিকত্ব লাভ করলেন, তারা নাগরিকত্ব লাভ করার পর ভারতবর্ষে সেই নাগরিকত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন। সংবিধান প্রদত্ত সমস্ত অধিকার, কর্তব্য ইত্যাদি সংবিধান প্রদত্ত যে সমস্ত অধিকারগুলো রয়েছে তারা সবটাই পাবেন এবং সেটা নিয়ম মেনে চলতে হবে। অনুচ্ছেদ 11-তে দেখব সংসদকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এই বিষয়ে। ধরুন নাগরিকত্ব অর্জন, কাদের নাগরিকত্ব বাতিল হবে বা নাগরিকত্ব নিয়ন্ত্রণ, এই পুরো বিষয়টা নিয়ে সংসদকে আইন প্রণয়ন করার ক্ষমতা ধারা 11-তে দেওয়া হয়েছে। এর ফলস্বরূপ আমরা দেখব 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট প্রণীত হয় বা ক্ষমতায় আসে বা পাস হয়। নাগরিকত্ব আইন 1950 সালের অল্প বিস্তর যদি আমরা একটু দেখি, তাহলে সেই ক্ষেত্রে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি এখানে 5 রকমভাবে দেওয়া হয়েছে। জন্মসূত্রে পেতে পারেন, বংশসূত্রে পেতে পারেন, নিবন্ধনের মাধ্যমে পাবেন, স্বাভাবিকরণের মাধ্যমে পেতে পারেন ও ভূখণ্ড সংযুক্তের মাধ্যমে পেতে পারেন। যেমন ধরুন কালকে গিয়ে যদি কোনো যেমন ধরুন সিকিম ভারতের অংশ ছিল না, 1962 সালে ভারতের অংশ হয়, তাহলে সেই ক্ষেত্রে যখনই ভারতের সাথে চুক্তি বা ভারতের মধ্যে মার্জ হয়ে যায় বা মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রত্যেক ওই জায়গায় থাকা প্রত্যেক ব্যক্তি ভারতীয় নাগরিক প্রকৃত বা স্বাভাবিকভাবে পেয়ে যাবে। তো ইত্যাদি বিষয় রয়েছে। আজ পর্যন্ত ওই আইনে 4 বার সংশোধন হয়েছে। 1986 সালে, 3 সালে, 2005 সালে এবং 2019 সালে।
এই নাগরিকত্ব আইন 1955 সালের আইনের ওপর বিশেষ আরও জানতে চাইলে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এই আইনের ওপর, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিতর্ক যদি আমরা দেখি নাগরিকত্ব নিয়ে, তাহলে বিষয়সমূহগুলোর মধ্যে হচ্ছে যে শরণার্থী ও অভিবাসন। যে সমস্ত ব্যক্তি ভারতে শরণার্থী হিসেবে আসছে বা এসছে, এবং তার সাথে সাথে অভিবাসন রূপে যেটা রয়েছে বা ইললিগাল মাইগ্রেশন আমরা যাকে বলি, এবং তাই অনুপ্রবেশকারীদের সমস্যা যেটা আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, প্রশ্নের বিষয়। তারপরে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যেটা নিয়ে বহুল একটা আলোচনা বা বিতর্ক হয়েছিল 19 সালের পর থেকে, শাহিনবাগের আন্দোলন থেকে শুরু করে অনেক প্রতিবাদ ইত্যাদি। তার সাথে সাথে এনআরসি এবং এনপিআরের বিতর্ক, রাষ্ট্রহীনতা, স্টেটলেসনেস, যেমন রোহিঙ্গাদের প্রবলেম একটা রয়েছে। তো এই বিষয়গুলো পুরোটাই নাগরিকত্ব আইন বিষয়টাকে নিয়ন্ত্রণ করে। এবং সংশ্লিষ্ট সাংবিধানিক নীতি যদি আমরা দেখি, সমতার অধিকার রয়েছে, ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংবিধানে রয়েছে, মানব মর্যাদা রয়েছে, আইনের শাসন রয়েছে। তো সবগুলো মিলে একটা যে বিষয় রয়েছে, আমরা এই বিষয়ের ওপর আমার এই চ্যানেলে একটা ভিডিও পেয়ে যাবেন, যেটা বর্তমান পশ্চিমবঙ্গে ডিটেইন এবং ডিপোর্টের যে বিষয় বা একটা প্রক্রিয়া চলছে বর্তমান পশ্চিমবঙ্গে, তো সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। গুরুত্বপূর্ণ মামলা সহ যদি আমরা দেখি নাগরিকত্ব নিয়ে, বেরোবারি ইউনিয়ন কেস রয়েছে, নাগরিকত্ব ও ভূখণ্ডগত সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করে। স্টেট ট্রেডিং কর্পোরেশন ভার্সাস সিটিও 1963 সালের কেস, কোম্পানির নাগরিকত্বের অধিকার দাবি করতে পারবে না, এই আইনে এই কেসটাতে বলা হয়েছে। এর সাথে সাথে অনেকগুলো আরও রয়েছে, সর্বানন্দ সানোয়াল, তারপরে প্রদীপ জৈনের কেস। এবার আমরা প্রায় শেষের দিকে এসেছি। আমরা দেখব যে ভারতীয় নাগরিকত্বের সাংবিধানিক দর্শন যদি আমরা দেখি, এই দ্বিতীয় ভাগ দেশভাগের ঐতিহাসিক বাস্তবতাকে প্রতিফলিত করে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা দেখে বুঝতে পারলাম যে ভারত ভাগ এর বিষয়গুলো পুরোটা উঠে এসছে এই ভারতের সংবিধানের দ্বিতীয় ভাগে। তারপর এটি মানবিকতা ও জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করে। নাগরিকত্ব গণতন্ত্র, অধিকার ও সাংবিধানিক পরিচয়ের মূল ভিত্তি। ধন্যবাদ।